ওকে, আজকে হচ্ছে ক্লাস 5 করব আমরা। তো ক্লাস 5 এ যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে পেন টুলের ইউজ। তো পেন টুলটা মূলত আমরা দুই ধরনের কাজে ব্যবহার করব। একটা হচ্ছে পাথ মোড আর একটা হচ্ছে শেপ মোড। তো পাথ মোড এবং শেপ মোড, দুইটা মোড নিয়ে আমরা পেন টুলের কাজটা দেখব। দেখেন, গ্রাফিক ডিজাইনের কাজ করতে গেলে বিশেষ করে আমি যদি ফটোশপের কথা বলি, যে ফটোশপের কাজ করতে গেলে ফটোশপ সফটওয়্যারে অনেকগুলো টুলস আপনারা পাবেন। এখানে অনেকগুলো টুল আছে, কিন্তু এখানকার মধ্যে এমন অনেক টুলগুলো থাকবে যেগুলোতে হয়তোবা 1 মাস চলে যাবে, দেখবেন যে আপনার ওই টুলের উপরে একদিনও একটা হাতও পড়ে নাই। ঠিক আছে, এরকম হতে পারে। কিন্তু এমন টুলও আবার আছে যেগুলো আপনার কন্টিনিউয়াসলি আপনার ইউজ করতে হবে। ঠিক আছে, যে টুলগুলো আপনার কন্টিনিউ ইউজ করতে হবে তার মধ্যে হচ্ছে আপনার পেন টুল একটা অন্যতম। ঠিক আছে, তো এই পেন টুলটাতে আপনার সবসময় ব্যবহার করা লাগবে। তো আজকে আমরা পেন টুলটা দেখতে যাচ্ছি। তো আমরা শুরুতে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো পেন টুলের যে দুইটা মোড রয়েছে, পাথ মোড এবং শেপ মোড। এখানকার মধ্যে শেপ মোডটা ব্যবহার করা হয় বিভিন্ন অবজেক্ট বা শেপ তৈরি করার জন্য। যেমন দেখেন, এই ধরনের যে কার্ভ শেপ গুলো আছে সেগুলো আমরা কিন্তু একমাত্র পেন টুল দিয়েই করতে পারি। এই ধরনের কার্ভ যে শেপ গুলো, এগুলো আপনি অন্য কোনো টুল দিয়ে কিন্তু করতে পারবেন না। তারপর আপনার আরো যেটা রয়েছে, যে পেন টুলের পাথ অপশন। পাথ অপশন দিয়ে যেটা হয় যে এটা আপনার সিলেকশনের কাজে ব্যবহার হয়। যেমন এই যে কন্টিনেন্টটা দিলাম, সিলেকশন হয়ে গেল। তো আমরা এইগুলো এখন ডিটেলস দেখবো। পাথ মোড এবং শেপ মোড। তো শেপ দিয়ে তো আমরা বিভিন্ন ডিজাইন করা যায় এবং পাথ দিয়ে বিভিন্ন সিলেকশন করা যায়। করে কি করা যায়, প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, অর্থাৎ ক্লিপিং পাথের যে কাজগুলো রয়েছে সেগুলো করা যায়। তো আমরা প্রথমে আগে দেখি পেন টুলের শেপ মোডের কাজগুলো। ঠিক আছে, তো শুধু পেন টুলের শেপ মোডই না, নরমালি আমাদের কাজ করার জন্য শেপ টুলও আছে কিন্তু। তো এই শেপ টুল বা এই শেপ অপশনটা বা শেপ মোডটা, এটা দুইটা কালার নিয়ে কাজ করে। একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। ঠিক আছে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। আচ্ছা, তো এখন ফিল কালারটা, এটা ফিল কালার করার জন্য ব্যবহার হয়। আর স্ট্রোক কালার, এটা হচ্ছে স্ট্রোক কালারটা ব্যবহার করার জন্য ব্যবহার হয়। ঠিক আছে, আচ্ছা। দেন এখন আমরা হচ্ছে যেটা করব, এখান থেকে আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে আমরা দেখেন, পেন টুলটা আসলে আপনার মাল্টিপল কাজ করতে পারে। ঠিক আছে, মানে পেন টুল সব রকমের কাজই করতে পারে। যেমন ধরেন, আপনি পেন টুল দিয়ে আপনি হচ্ছে এরকম আহ ত্রিভুজ আকৃতির শেপ করতে পারতেছেন। আবার আপনি পেন টুল দিয়ে এইভাবেও আপনি চাইলে শেপ তৈরি করতে পারছেন। তারপরে আপনি পেন টুল দিয়ে আরো চাইলে এইভাবেও শেপ তৈরি করতে পারেন। ঠিক আছে, সো এভাবে দেখেন, পেন টুল দিয়ে আমরা চাইলে এরকম কর্নার ক্রিয়েট করে করেও কাজ করতে পারি, লাইক পলিগন টুল দিয়ে যে কাজটা করা যায়। আবার আমরা দেখা হচ্ছে এরকম কার্ভ করে করেও কাজ করতে পারি। ঠিক আছে, আপনার রেক্টেঙ্গেল দরকার, আপনি রেক্টেঙ্গেলও করতে পারেন এভাবে। তো এটা দিয়ে আমরা বিভিন্ন ভাবে কাজ করতে পারছি, অর্থাৎ রাউন্ডেডও যখন করা দরকার হচ্ছে তখনও করা যাচ্ছে, আবার যখন কার্ভ করা দরকার তখনও করা যাচ্ছে। এখন আমরা আসলে দেখি যে এই পেন টুলের, ধরেন এই যেভাবে যে আমরা কার্ভ করছি, দেখেন এই যে কার্ভ শেপটা দেখেন। ঠিক আছে, দেখেন
এই যে কার্ভ শেপটা করলাম, আপনি এখানকার কোনো টুলস দিয়ে আপনি এরকম ভাবে কার্ভ শেপ করতে পারবেন না, ঠিক আছে? আপনি এখানকার মধ্যে অন্য কোনো টুল দিয়ে আপনি এরকম সুন্দরভাবে আপনি কার্ভ শেপ করতে পারবেন না, এটা আপনার পক্ষে পসিবল না, ঠিক আছে? আপনার পক্ষে অন্য কোনো টুল দিয়ে এরকম কার্ভ শেপ করা অসম্ভব ব্যাপার, ঠিক আছে? তাহলে আপনাকে এই ধরনের শেপ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কার্ভ শেপ করতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটা বিষয় দেখি যে শেপ টুল এবং পেন টুলের পাত শেপ টুল এবং রাস্টারাইজ যে লেয়ার, শেপ লেয়ার এবং রাস্টারাইজ লেয়ার, এটার মধ্যে পার্থক্য এটা দেখব। তার আগে দেখেন যে আমরা এটা যে দুইটা কালার নিয়ে কাজ করে ফিল স্ট্রোক, আমরা তো স্ট্রোকটা দেখালাম না, তো এখান থেকে স্ট্রোকটা দেখাই। এই যে, ঠিক আছে, স্ট্রোক কালারটা কি করছে দেখেন, স্ট্রোক কালারটা এরকম কিন্তু দুইটা কালার ফিল এবং স্ট্রোক, এরকম দুইটা কালার নিয়ে কাজ করছে, ঠিক আছে? এই যে ফিল স্ট্রোক, দুইটা কালার নিয়ে স্ট্রোক কালারটা কাজ করছে, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে শুধু যদি চান যে আমি স্ট্রোক কালারটা রাখবো, ফিল থাকবে না, তাহলে নান করে রাখতে পারেন। অবশ্যই সেজন্য লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে? এভাবে নান করতে পারেন। আবার হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি স্ট্রোক কালারটা এখান থেকে নান করে দিবেন। সো এভাবে আপনি চাইলে ফিল এবং স্ট্রোক এগুলো নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই রাস্টারাইজ লেয়ার নরমাল লেয়ারের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এখানে শেপের আরো টুল আছে, যে আপনার হচ্ছে রেক্টেঙ্গেল টুল, ফিল স্ট্রোক দুইটা কালারই অফ আছে, তারপরে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রাউন্ডেড এর এখানে রেডিয়াসটা আমরা বাড়ায় দেই, 40 পিক্সেল করে দিলাম। এই দেখেন, আমাদের অনেক সময় এরকম রাউন্ডেড শেপ প্রয়োজন হয়, যেমন ধরেন এই যে এরকম কোনো লগ ইন বাটন তৈরি করার জন্য বা মানে এরকম কিন্তু লাগে। আচ্ছা, তারপরে দেখেন আপনার আরো কি হবে, আরো এখানে ইলিপস আছে, এখান থেকে আমরা ইলিপস ব্যবহার করতে পারবো। তারপরে এখান থেকে পলিগন, এখান থেকে আমরা পলিগন শেপ এরকম তৈরি করতে পারবো। এখন আপনার কয়টা কর্নার নিয়ে এরকম শেপ লাগবে সেটা আপনিও কিন্তু করতে পারেন, যেমন এখান থেকে আপনি যদি 8 দিয়ে দেন, ঠিক আছে, এই যে যদি 8 দিয়ে দেন তাহলে দেখেন 8টা কর্নার, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা কর্নার নিয়ে আপনার এখানে শেপটা তৈরি হলো। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে আর একটা টুল দেখতে পাচ্ছি, লাইন সেগমেন্ট টুল, ঠিক আছে? এটা দিয়ে আপনার হচ্ছে এখান থেকে ওয়েট বাড়ায় নিয়ে আপনি এখান থেকে এভাবে যদি নেন তাহলে এরকম এই যে একটা লাইন তৈরি হবে, লাইন শেপ। তারপরে এখানে আরো আছে কি কাস্টম শেপ টুল। দেখেন কাস্টম শেপ টুলে যদি ক্লিক করি, এখন আমরা যদি এখানে আসি, দেখেন কত ধরনের শেপ এখানে রয়েছে, ঠিক আছে? কত ধরনের শেপ এখানে রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সেখান থেকে আমরা কাস্টম শেপ টুলটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে কাস্টম শেপ টুল। আচ্ছা, তো কাস্টম শেপ টুলের মধ্যে এরকম আরো টুল আছে, আপনারা ইউজ করতে পারবেন এগুলোকে। এখানে অনেক আইকন আছে, অনেক বিষয় আছে এখানে। এখানে আইকন আছে, লোগো আছে, এগুলো আমাদের অনেক সময় ব্যবহার করার দরকার হবে। এই দেখেন, এটার উপরে কিছু লেখা যাবে চাইলে। এই যে এটা একটা লোগো, এই লোগোটা আমরা ইউজ করতে পারবো প্রফেশনাল ডিজাইন গুলোর ক্ষেত্রে।
এই দেখেন বিভিন্ন ধরনের শেপ এখানে তৈরি করে দেওয়া আছে। এই দেখেন চাঁদ তৈরি করে দেওয়া আছে, ফ্লাওয়ার। তো এরকম ভাবে আমরা বিভিন্ন কিছু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে শেপ টুল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেক্টেঙ্গেল দিয়ে আমরা এরকম একটা শেপ ক্রিয়েট করতে পারছি। আবার হচ্ছে আপনার সেম বিষয়টা আপনি হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এটা দিয়ে করতে পারবেন। তো এখন দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? দেখেন, পার্থক্য অনেক জায়গায় আছে। নাম্বার ওয়ান পার্থক্য হচ্ছে যে আমি যখন শেপ নিয়ে এরকম একটা অবজেক্ট তৈরি করছি, তখন আমাকে এক্সট্রা কোনো লেয়ার কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে হলো না, অটোমেটিক লেয়ার তৈরি হয়ে গেল। ঠিক আছে। যখন আপনি এটা দিয়ে একটা অবজেক্ট তৈরি করছেন, তখন দেখেন আপনার কি করতে হবে, নতুন একটা লেয়ার নিতে হবে, তারপরে অল্টার ডিলিট দিয়ে এক্সট্রা ভাবে কালার অ্যাপ্লাই করতে হচ্ছে, তারপরে কন্ট্রোল দিয়ে দিয়ে আবার ডিসিলেকশন। আর শেপ দিয়ে কোনো অবজেক্ট নিলে পরে কোনো ঝামেলা নেই, অটোমেটিক দেখেন আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, কালারটা সিলেক্ট করা থাকলে আপনার অটোমেটিক দেখেন কালার অ্যাপ্লাই হবে, শেপ তৈরি, আপনার হচ্ছে এখানে লেয়ার তৈরি হয়ে যাবে। তো আপনার বাড়তি কিন্তু ঝামেলা নাই। আবার দেখেন যে কালার চেঞ্জ করার ক্ষেত্রেও আপনি যদি শেপের কালার চেঞ্জ করতে চান, জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, আর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন। ঠিক আছে, যে কোনো কালার আপনি এখান থেকে পছন্দ মতো অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। আচ্ছা, আর যদি আপনি এখান থেকে এটা কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক দেন, এইটাতে কালার চেঞ্জ করতে হলে এইভাবে আপনাকে কালার চেঞ্জ করতে হচ্ছে। সো কত ঝামেলা। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা পার্থক্য। সেই সাথে দেখেন আমরা চাইলে এই শেপ মোড দিয়ে করা কাজকে আমরা, এই শেপকে আমরা মডিফাই করতে পারবো। যেমন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এভাবে কি করবো, আগে সিলেকশন করব, এই সিলেকশন করে দেন এই যে এইভাবে। ঠিক আছে, এইভাবে আমরা মডিফাই করতে পারবো। ওকে, সো তাহলে বুঝতে পারছেন যে পার্থক্যটা কোথায় কোথায়। এখন আমরা দেখি যে পেন টুলের মধ্যে আরো কি কি টুল রয়েছে। আচ্ছা, পেন টুলের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। তো ফ্রি ফ্রম পেন টুল দিয়ে কি করা যায়, আপনি এরকম ফ্রি ভাবে আপনি এখানে কিন্তু ড্রয়িং করতে পারবেন। ঠিক আছে, ওই লেসো টুলের মতো দেখেন। এখান থেকে চাইলে আমরা স্ট্রোকও দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এইগুলো কিভাবে কাজ করে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ঠিক আছে। আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল গুলো অ্যাড করলাম। তো এটা অ্যাড করাতে কি সুবিধা হবে দেখেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এভাবে যদি টান দেন, দেখেন এটা মডিফাই হচ্ছে। এভাবে টান দেন, দেখেন শেপটা মডিফাই হচ্ছে। এভাবে টান দেন, শেপটা মডিফাই হচ্ছে। আপনি এটাকে আরেক ভাবে মডিফাই করতে পারেন। মানে এখানে তো ক্লিক করা হলো, যেখানে একটা কর্নার ধরে যদি এভাবে ব্যান্ড করেন, দেখেন মডিফাই হচ্ছে। ব্যান্ড করেন, মডিফাই হচ্ছে। ব্যান্ড করেন, মডিফাই হচ্ছে।
ঠিক আছে। তো তাহলে দেখেন এভাবে আমরা শেপকে বিভিন্নভাবে মডিফাইও করতে পারছি। আচ্ছা, আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা। যেমন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে, আবার আগের মতো হয়ে গেল। তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করা, আর কনভার্ট পয়েন্ট টুলের কাজ কি? কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে এই যে এইভাবে কনভার্ট করা, ঠিক আছে। অর্থাৎ এটার কাজ হচ্ছে কর্নারকে কার্ভ করা এবং কার্ভকে কর্নার করা। আপনি যদি সিঙ্গেল একটা ক্লিক করেন, এটা হচ্ছে আপনার আগের মতো আবার কর্নার হয়ে যাবে। এই যে এভাবে ড্র্যাগ করলে কি হচ্ছে, কর্নার হয়ে যাচ্ছে, সরি কার্ভ হয়ে যাচ্ছে সুন্দরভাবে। সিঙ্গেল একটা ক্লিক করলে কর্নার হয়ে যাচ্ছে, দেখেন ক্লিক করলে কর্নার হচ্ছে, আর এইভাবে ড্র্যাগ করলে কি হচ্ছে, ড্র্যাগ করলে এটা রাউন্ডেড হয়ে যাচ্ছে। হুম, দেখেন এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো তাহলে আমরা টুলগুলো দেখলাম, শেপ মোডের কাজগুলো দেখলাম। এখন আমরা দেখি যে পেন টুলের যে পাথ মোডটা রয়েছে, পাথ মোডটা কিভাবে কাজ করে আসলে। পেন টুলের পাথ মোডটা এটা দেখার জন্য আমরা একটা, আচ্ছা, পেন টুলের পাথ মোডটা তো আমি বলেছিলাম তখন যে এটা হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে কাজে লাগে। যেমন ধরুন আমি এরকম কিছু সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিলে এই যে সিলেকশন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনি সিলেকশনটা আপনি আঁকা বাঁকা যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবেও করতে পারবেন। এখানে ফার্স্ট ক্লিক করলাম, এখন সেকেন্ড ক্লিককে যদি আমি এখানে ক্লিক করে ছেড়ে দিই, আবার এইভাবে যাই, তাহলে হবে কর্নার হতে হতে যাবে। আর আমি যদি চাই যে না কার্ভ হতে হতে যাবে, তাহলে এখানে একটা ক্লিক, দেন সেকেন্ড ক্লিক করে মানে ক্লিকটা থাকা অবস্থায় মানে বাটনটা চেপে ধরেও আপনি কি করবেন, এরকম হালকা ড্র্যাগ করবেন, তাহলে দুইটা পয়েন্টার বের হয়ে গেল, দুইটা কন্ট্রোল হ্যান্ডেল। এখন আপনি এই যে এভাবে আপনি কাট করতে পারবেন, দেখেন এই যে, বা আপনি এই যে ব্যাক হ্যান্ডেল ধরে আপনি চাইলে এভাবে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে, বা ফ্রন্ট হ্যান্ডেল আপনি কমানো বাড়ানো করতে পারবেন, এটাও আপনি চাইলে কমাতে পারবেন কন্ট্রোল ধরে, ঠিক আছে। দেখেন যখন আমার আঁকা বাঁকা করার দরকার তখন আমি ক্লিক করে এরকম আমি মানে একটু মাউসে ঘষা দিব, তাহলে পরে এরকম এই যে আমি আঁকা বাঁকা করতে পারবো, ব্যান্ড করতে পারবো। আর যখন আপনার আহ কি বলে যে আঁকা বাঁকার দরকার নেই, আপনি জাস্ট এরকম সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করবেন। আচ্ছা, এখন আমরা টি শার্ট নিয়ে আসি। দেখেন এই ফরম্যাটটা সেভ করে আমার লাভ নেই, এটা ওয়েব ফরম্যাটে সেভ হবে কিন্তু করাই আছে।
আমরা পর্যাপ্ত জুম করে নিব কাজগুলো করার সময়। আমি এভাবে ক্লিক করছি। ক্লিক করে হালকা করে করে আমি ড্রাগ করতেছি, তাহলে এভাবে একটু ব্যান্ড হচ্ছে একটু একটু করে, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ, করেন। স্যার এখন যেটা করতেছেন এটা কি স্যার শেপ মোড দিয়ে করা যাবে নাকি শুধু পাথ মোড দিয়ে করতে হবে? এটা পাথ মোড দিয়ে করবো আমরা, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আচ্ছা ঠিক একটা আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, জি। আমি চেঞ্জ করে আমি হচ্ছে ট্রান্সপারেন্ট করতে যাচ্ছি। ধরেন আমি এর পিছনে অন্য কোনো কালার অ্যাড করতে পারি, অথবা ধরেন আমি এর পিছনে অন্য কোনো ছবি আমি বসাবো, অথবা আমি এই অবজেক্টটাকে আমি অন্য কোনো ছবির উপর নিয়ে গিয়ে আমি সেট করব, ঠিক আছে। তো এই ধরনের সবগুলো কাজে আমি একটা কাজ করলে আমি করতে পারবো।
পেন টুল দিয়ে কাজ করতে যদিও টাইম লাগবে, তবে কাজটা আবার অ্যাকুরেট হবে। ঠিক আছে, আপনার শুধুমাত্র পেন টুলের কাজে এক্সপার্ট হলেও আপনার হচ্ছে অনেক কাজ করা যায়, যেমন ক্লিপিং পাথের কাজ করা যায়। অনেক প্রোডাকশন আছে যারা শুধুমাত্র এই ক্লিপিং পাথের সার্ভিস দিয়ে থাকে। আমাদের ইউআই সিস্টেমেরও একটা ক্লিপিং পাথের প্রোডাকশন আছে, সেখানেও প্রায় 30 জনের মতো আপনার ছেলে মেয়ে আছে, ওরা হচ্ছে কাজ করে। ওকে, এখন আমরা যেটা করব, কন্ট্রোল ইন্টারফেস করব। ঠিক আছে, কন্ট্রোল ইন্টারফেস করলে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এখানে লেয়ারে ডাবল ক্লিক করে আনলক করে নিব। করে নিয়ে এখন আমরা কি করব, আমরা তো চাচ্ছি যে পেছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটা থাকবে না। এখন আমরা যেটা করব যে সিলেকশনটাকে ইনভার্স করব। ইনভার্স করার জন্য আমরা গত ক্লাসে দেখলাম সিলেক্ট থেকে ইনভার্স। আমরা এখানে সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করব। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। ঠিক আছে, কন্ট্রোল শিফট আইতে ক্লিক করলাম, দেন ডিলেট, কন্ট্রোল টি দিয়ে ডিসিলেকশন। এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন আপনি যদি চান যে এটার পেছনে আপনি অন্য একটা কালার দিবেন, সেটাও পসিবল এখন। এই যে, ঠিক আছে, আমি অন্য যে কোনো কালার এখন এটাতে দিতে পারি। না ধরেন এরকম কালারই দিব, দেখেন আমি যে কোনো কালার ইচ্ছা সেরকম কালার আমি এখানে দিতে পারি এখন। ঠিক আছে, দেখেন। So, তাহলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, অথবা এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটাতে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে সেট করব। ধরেন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটাই নেই। আচ্ছা, এখন কি করব, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামাই দিব, জাস্ট এই যে। ঠিক আছে, এটাকে আমরা চাইলে ছোট করে দিতে পারি। তো তাহলে দেখেন আমরা কিন্তু পিছনে চাইলে এখন অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আমরা সেট করে দিতে পারছি, বা আপনি ধরেন অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে এই ছবিটাকে নিয়ে গিয়ে রাখবেন।
এই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি নিয়ে এসে রাখবেন। তাহলে এখান থেকে জাস্ট মুভ টুল দিয়ে ধরে এনে এখানে মাঝে এনে ছেড়ে দিবেন। কন্ট্রোল টি দিয়ে আমরা ছোট করে নিই। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনি সেট করে রাখতে পারেন এভাবে। তো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, এবং চাইলে আমরা মেইন ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ছবি এনে সেট করতে পারি, অথবা আমরা ছবিটাকে নিয়ে গিয়ে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে আমরা সেট করতে পারি। সেরকম সব ধরনের সুযোগ সুবিধাই আসলে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নতুন ডকুমেন্ট নিব। ঠিক আছে, ফাইল থেকে নিউ ডকুমেন্ট। এখানে আমরা হচ্ছে সাইজটা দিব কত, 8 ইঞ্চ, হাইটটাও 8 ইঞ্চ, রেজুলেশন 300। দেন ওকে। এখন আমরা যেটা করব, টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, তার আগে এখানে ফন্ট সাইজ আমরা দিয়ে নিব 300, আর এখানে রেগুলার দিয়ে দিচ্ছি। এখানে ডিফল্ট যে মাইডিয়ার প্রো ফন্ট আছে সেটা ইউজ করব। দেন এখানে লিখছি ছোট হাতের এ। ঠিক আছে, এটাকে কালার অ্যাপ্লাই করে দিলাম, অল্টার ব্যাকস্পেস প্রেস করি। এখন এটাকে জুম করে নেবেন। এখন আমরা কি করব, এই ক্যারেক্টারকে আমরা হচ্ছে পাথ করব, এটাকে পাথ করে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এভাবে যদি করা শিখি তাহলে পরে আমরা অতি তাড়াতাড়ি শিখে যাব। দেখেন এখানে অনেক কার্ভের কাজ আছে। এখানে ফার্স্টে কম্বাইন শেপটা সিলেক্ট রাখতে হবে, দেন এখানে ফার্স্ট ক্লিক করব এই পয়েন্টে, তারপর এইখানে ক্লিক করে এইভাবে, দেন কন্ট্রোল চেপে এইভাবে আমি ব্যান্ড করে নিলাম। তারপর এখানে ক্লিক করে এভাবে ব্যান্ড করছি, কন্ট্রোল চেপে এখানে এভাবে, দেন এখানে ক্লিক করে এভাবে ব্যান্ড করছি, কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে পিছনে দেখে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন এরকম, দেন অল্টার চেপে এখানে ক্লিক, তারপরে আমি শিফট চেপে এখানে দেন এখানে এখানে ক্লিক, তারপরে কন্ট্রোল চেপে হবে, দেন এখানে দেন এখানে ক্লিক করব, করে এরকম, দেন কন্ট্রোল অল্টার চেপে এখানে ক্লিক, তারপরে এভাবে, ওকে। বাইরের সাইডটা হয়ে গেল, এখন ভেতরেরটা করতে হবে। ভেতরেরটা করার সময় কি করতে হবে, এখান থেকে সাবট্রাক্ট ফন্ট শেপটা সিলেক্ট করতে হবে, করে নিয়ে এখন হচ্ছে ভেতরের সাইডটা করতে হবে। এখানে ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল চেপে এইভাবে আমরা কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্যার, জি। আমি
অল্টার আর শিফটের ব্যাপারটা বুঝি নাই, কখন অল্টার প্রেস করতেছেন আর কখন শিফট? শিফট প্রেস করা হয় হচ্ছে সোজা স্ট্রেটের যখন কাজ, ঠিক আছে। আর অল্টার প্রেস করা হয় যখন আমার পয়েন্টটা ক্লোজ করতে হবে। যেমন আমি এখানে হচ্ছে এরকম ভাবে গেলাম, গিয়ে এখান থেকে আমি আবার এই পয়েন্ট থেকে নিচের দিকে আসবো। এখন আমি এখানে এসে, বা ধরেন এরকম হয়েছে, এখন আমি এটাতে ক্লোজ করবো, তাহলে অল্টার চেপে ধরলে এই যে ওই পয়েন্টটা ইন হয়ে গেল আর কি। এখন আবার এখান থেকে আমি নতুন করে শুরু করতে পারছি। সাপোজ এখানে আমি এটা ইন্ড করবো, অল্টার চেপে ক্লিক করলাম, তাহলে যে দেখুন ওই মাথাটা ইন্ড হয়ে গেল, ঠিক আছে। আর যখন আমি শিফট চাপতেছি দেখেন তখন এই যে স্ট্রেট, ঠিক আছে, যেদিকেই যায় না কেন স্ট্রেট, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন কন্ট্রোল ইন্টারপ্রেস করবো আমরা, তাহলে দেখেন আমাদের যে টেক্সটটা সেটা সিলেকশনের আওতায় চলে এসেছে। এখন আমরা নতুন একটা লেয়ার নিব, নিয়ে জাস্ট ভিন্ন একটা কালার অ্যাপ্লাই করব। অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করলাম। এখন মুভ টুল দিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখবো এভাবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা করেছি টাইপ টুল দিয়ে লিখেছি, টাইপ টুল দিয়ে একটা লিখছি, আর আরেকটা কিন্তু আমরা তৈরি করলাম পেন টুল দিয়ে পাথ করে, ঠিক আছে। পেন টুল দিয়ে পাথ করে আমরা আরেকটা তৈরি করলাম। তো আপনাদের আজকে অ্যাসাইনমেন্ট থাকবে এরকম এ থেকে জেড পর্যন্ত এরকম একটা একটা করে ক্যারেক্টার আপনাদের পাথ করা। যদি এই কাজটা আপনারা করতে পারেন তাহলে আশা করি পেন টুলে আপনাদের হাতটা ক্লিয়ার হয়ে যাবে। একটা করে এরকম বড় বড় করে ডকুমেন্ট টিমে নিয়ে এভাবে আপনারা কাজ করবেন। প্রথম অবস্থায় কাজ করতে গেলে কেমন হবে জানেন? ধরেন আপনি এইভাবে নিচ্ছেন, নিয়ে এদিকে বের করতে যাচ্ছেন, এই যে এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, হ্যাঁ, কোন দিকে যাবে না যাবে আপনি নিজেও বুঝবেন না। তো কোনো টেনশনের কিছু নাই, উল্টাপাল্টা হলে কন্ট্রোল ইন্টারপ্রেস করবেন, সিলেকশন হয়ে যাবে, ডি সিলেকশন করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল মূলত আজকে আপনাদের ক্লাসের বিষয়। তো অ্যাসাইনমেন্ট থাকবে দুইটা, ধরেন একটা হচ্ছে যে কোনো প্রোডাক্টের বা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, আর একটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত এরকম ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ঠিক আছে। দেখেন এগুলো নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারোর কোনো কোশ্চেন আছে? স্যার স্যার জি। পাথ সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল ওইটা কি দেখানো হয়ে গেছে নাকি এটার হ্যাঁ, ভিতরেই? দেখানো হলো। এই যে ডিরেক্ট হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে আমরা এইভাবে আমরা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে করতে হবে। আচ্ছা, পাথ সিলেকশন টুলটা নিয়ে আমরা এই যে এটা তো আমরা পাথ করছি। আচ্ছা, এখানে তো আসলে এটাতে কালার অ্যাপ্লাই করছি আমরা, এই অবজেক্টে তো এটা দেখানো যাবে না। আচ্ছা, ধরেন ডিরেক্ট সিলেকশন বা পাথ সিলেকশন টুল আমরা কখন ইউজ করব? আচ্ছা, এই যে পাথ সিলেকশন টুল দিয়ে আমরা এইভাবে সিলেক্ট করে দেখেন আমরা এখন যে কোনো দিকে আমরা এইভাবে মুভ করাইতে পারবো। আর ডাইরেক্ট সিলেকশন টুলের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা যে কোনো পয়েন্টকে আমরা হচ্ছে মডিফাই করতে পারবো, এই যে, ঠিক আছে। ডাইরেক্ট সিলেকশন টুলতে আমরা চাইলে যে কোনো পয়েন্টকে মডিফাই করতে পারবো, যেমন এখন আমরা এটাকে মডিফাই করতে পারছি, ঠিক আছে। বা সিঙ্গেল একটা ক্লিক যদি আমরা করি, দেখেন এভাবে যদি ক্লিক করা হয় কন্ট্রোল হ্যান্ডেল ধরে আমরা মডিফাই করতে পারবো, ঠিক আছে। এই যে, তো এগুলোর কাজ হচ্ছে মূলত কি আপনার মডিফাই করা, ঠিক আছে। এটার কাজ হচ্ছে মডিফাই করা। বা আমি যদি কখনো কোনো শেপ নেই, ধরেন এরকম একটা শেপ নিলাম, তো এখন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এভাবে
এই যে শেপকেও চাইলে আমি মডিফাই করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা অল্টার ব্যাক স্পেস চেপে যে আমরা ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করছি, ওটা তো ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হওয়ার কথা ছিল না, ওটা তো আমাদের লেটারের উপর অ্যাপ্লাই হয়েছে। ব্যাকগ্রাউন্ডে কেন অ্যাপ্লাই হবে? আপনি যদি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হবে, যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হলো। আর স্যার আমি যদি যদি চাই যে ওইখানে দেখেন একটা তাহলে একটু ভালো সিলেকশনের হতো উপরে অ্যাপ্লাই হবে, নতুন একটা লেয়ার নিয়ে এখন যদি অ্যাপ্লাই করি, দেখেন তো কোথায় অ্যাপ্লাই হচ্ছে? এখন কি আর ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হলো? বা আপনি যদি একটা টেক্সট লেখেন, এখন সাপোজ আপনি টেক্সটের কালারই আপনি চেঞ্জ করবেন। আমি এখান থেকে ধরেন আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। আমি এখন এই লেয়ারটা সিলেক্ট রেখে যদি অল্টার ব্যাকস্পেস প্রেস করি, দেখেন এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। বা আমি যদি এখন এরকম কালার নেই, দেন এখন অল্টার ব্যাকস্পেস প্রেস করি, এখানে কালার চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে আপনার কোনটার উপরে কালার চেঞ্জ হবে সেটা ডিপেন্ড করছে আপনার লেয়ার কোনটা সিলেক্ট আছে সেটার উপরে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে কোনো বিষয়ে? জি না স্যার স্যার। আরেকটা কথা জানা ছিল। হ্যাঁ বলেন। স্যার মার্কেট প্লেসে তো অনেকে দেখি ক্লিপিং পাথ, শুধুমাত্র ক্লিপিং পাথ নিয়েও অনেক কাজ করে। এই যে আমাদেরকে আজকে যেটুকু দেখাইছেন শুধু কি এইটুকুই ক্লিপিং পাথ? হ্যাঁ, ক্লিপিং পাথের কাজ মূলত এইটাই। আপনার হচ্ছে যদি গুগলে ক্লিপিং পাথ লিখে সার্চ করি, তাহলে আমরা ক্লিপিং পাথের স্যাম্পল ওয়ার্কগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এই যে আসলে ক্লিপিং পাথের অনেক কাজ থাকে। এর কারণ হচ্ছে ধরেন বর্তমানে তো অনেক ই কমার্স সাইট রয়েছে। তো ই কমার্স সাইটগুলোতে যেটা হয়, প্রতিদিন অনেক প্রোডাক্ট আসে। তো এই যে প্রোডাক্টগুলো আসে এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ট্রান্সপারেন্ট করে দেওয়া হয়। এই যে আমি যেভাবে ধীরে ধীরে আমি পাথ করেছিলাম, এখানে এখানে জুতাটারও এভাবে পাথ করা হয়েছে, হয়ে তারপরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছে। এই যে ব্যাগ দেখেন, এটার একটা কালার, মানে একটা কালারের উপরে রেখে ছবি তুলছিল, দেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই অবস্থা করছে। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পিএনজি তে সেভ করতে হয় আসলে, মানে যেগুলো ট্রান্সপারেন্ট ইমেজ। যদি ক্লায়েন্ট ট্রান্সপারেন্ট চায় তাহলে পিএনজি তে সেভ করতে হয়। এই যে তবে হচ্ছে বেসিক যে নিয়মটা ওইটা কিন্তু মানে একই, আমি যেটা দেখালাম ওইটা হচ্ছে একই সিস্টেম। ঠিক আছে, এই যে আপনি সেম সিস্টেমে আপনি এগুলোও করতে পারবেন। যেমন আমি টি শার্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাইছি, আপনি এই জুতার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না? দেখেন একই তো বিষয়, বুঝতে পারছেন? এই যে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, জি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কোন পিক গুলো ডাউনলোড করব? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে এই যে আপনি গুগল থেকে এই ধরনের প্রোডাক্ট ডাউনলোড করতে পারেন। না জেপিজি নাকি কোন ও হ্যাঁ, জেপিজি, জেপিজি ডাউনলোড করবেন। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, আর হচ্ছে যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এগুলো আর আপনাদের। একটা ডকুমেন্টের উপরেই কি 26টা না না, অ্যালফাবেট আমি লিখতে তো হবে? বললাম যে আলাদা আলাদা 26টার জন্য 26টা ডকুমেন্ট নেবেন। ঠিক আছে, মানে এখানে আসলে আপনার সৌন্দর্যের কোনো বিষয় না, এখানে আপনার দরকার হচ্ছে যে আমাদের মূলত আমরা কি উদ্দেশ্যে কাজ করছি, এখানে কাজ করছে হচ্ছে যে আমাদের পেন টুলে আমাদের এক্সপার্ট হতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আপনি যদি একটা ডকুমেন্টে 26টা নিয়ে কাজ করতে চান, তখন তো সাইজ তো ছোট করে করে নিতে হবে, টেক্সট সাইজ। তো তখন দেখা যাচ্ছে আপনি ভালোভাবে আসলে করতে পারবেন না। এই জন্য আপনার কি করতে হবে, একটা ডকুমেন্টে একটা করে ক্যারেক্টারই রাখবেন। ঠিক আছে, এরকম একটা ধরেন টাইপ টুল দিয়ে করা থাকবে আর একটা পেন টুল দিয়ে করা থাকবে। এরকম 26টার জন্য 26টা ডকুমেন্ট নেবেন।
অথবা আর এক কাজ করতে পারেন, কাজ করার সময় আপনি এরকম বড় করে কাজ করবেন, দেন কাজ হয়ে গেলে তখন আপনি হয়তোবা এভাবে ছোট করে করে আপনি হয়তোবা 5-6টা করে ক্যারেক্টার আপনি একটা ডকুমেন্টে চাইলে রাখতে পারেন। ঠিক আছে, তবে কাজের যেন কোনো ক্ষতি না হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজের পরে আপনি এরকম ছোট করে রাখতে পারেন। বুঝে গেছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটু জয়েন করতে ডিলে হয়ে গেছিল, কাইন্ডলি আমি কিছুই বুঝতে পারিনি। কাইন্ডলি যদি ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে আমার জন্য উপকার হতো। হ্যাঁ, আমি এখনই ভিডিও আপলোড করে দিব। জি থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ওয়েলকাম। আজকে রাতের পর থেকেই তো আপনার 2021 সাল শুরু হয়ে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সবাই দোয়া করেন যাতে নতুন বছরটা সবাই ভালোভাবে যেন স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারে। আসলে অনেক মানুষ তো এই বছরে আপনার মানে কর্ম হারাইছে, বিশেষ করে প্রাইভেট সেক্টরের কথা যদি বলি, তাহলে তো অনেক মানুষের আসলে চাকরি হারাইছে। তো তাদের সংসার নিয়ে তারা হয়তো অনেক কষ্টে আছে। তো এই জন্য আমরা চাই যে আল্লাহ পাক আবার অবস্থা যেন ঠিকঠাক করে দেন, আগের মতো স্বাভাবিক লাইফে সবাই চলে আসুক, শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাক, সবার পড়াশোনারও ক্ষতি হচ্ছে। সবাই দোয়া করবেন। আর আপনাদের প্রতি তো শুভকামনা থাকলো, নতুন বছরের শুভেচ্ছা থাকলো। তো ভালো থাকেন সবাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।